ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য এই ভোট বড় একটা অগ্নিপরীক্ষা বলা যায়, কারণ দেশ গড়ার আকাঙ্ক্ষা প্রত্যাশার সবকিছুর ফয়সালা হবে রঙিন ব্যালটের মাধ্যমে। কেননা এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি আছে পরিবর্তনের অঙ্গীকার, সনদ, গণভোট। আর ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক দলগুলোর কথার লড়াই, মানুষের বিপুল আগ্রহ সব মিলিয়েই নির্বাচন ঘিরে উৎসবের উত্তাপ। নগর থেকে একেবারে গ্রাম, কেন্দ্র থেকে প্রান্ত, 13.25 কোটি ভোটারের ম্যান্ডেট প্রস্তুতি এখন কতটা শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য হয় এই ভোট যুদ্ধ, সেদিকেই তাকিয়ে রয়েছে দেশে বিদেশে কোটি চোখ। দর্শক, এই নির্বাচনের সব খবর ও আয়োজন নিয়ে আপনাদের সাথে থাকছি আমরা। পুরো আয়োজন জুড়ে জানাবো সব তথ্য। কারণ আমরা একটু এই ভোটের প্রেক্ষাপটটা জানতে চাই, কারণ আমরা জানি যে 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পরে কিন্তু বিশেষ এক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং এরপরে আসলো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যার সাথে যুক্ত হয়েছে গণভোট। একটু যদি জানতে চাই আপনার কাছে, আরও বেশ দীর্ঘ সময়ই ছিল আসলে আওয়ামী লীগ সরকারের হাতে, কিন্তু সেই সরকারের ক্ষমতা হওয়ার প্রেক্ষাপটটা যদি একটু বলেন আমাদের। প্রেক্ষাপটটা আসলে একটা ভিন্ন একটা প্রেক্ষাপট এবং অবসরণীয় এক প্রেক্ষাপটের মধ্য দিয়ে আসলে আমরা এই 2026-এর নির্বাচনটা পেতে যাচ্ছি। নতুবা আপনি জানেন যে হিসেব, সেই অনুযায়ী যদি 5 বছর আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো তাহলে 2028-এ নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন হচ্ছে আসলে এই 2026 এবং প্রেক্ষাপটটা হচ্ছে কোটা আন্দোলন। যেই কোটা আন্দোলন বাতিল করা হয়েছিল 2018 সালে, সেটি 2024 সালের 5 জুনে সেটি আবার যখন হাইকোর্টের রায় পুনর্বহাল করা হয়, তখনই আসলে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু 1 থেকে 15 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রাজপথে নামে। 10 জুলাই বাংলা ব্লকেড ঘোষণা করা হয় এবং এই কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশ কিন্তু একেবারে অচল করে দেওয়া হয়। এবং 14 জুলাই কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী এক বিতর্কিত বক্তব্য দেয়, যেটা আমরা সবাই জানি। এবং সেই বিতর্কিত বক্তব্যই আসলে শিক্ষার্থীদেরকে বিক্ষুব্ধ করে তোলে, আন্দোলন আরও তীব্রতর হয় এবং 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে একটা বড় ধরনের সংঘর্ষ ঘটে। এবং এর আরেকটা বড় প্রেক্ষাপট রয়েছে 16 জুলাই। আপনি জানেন যে আবু সাইদকে গুলি করে 16 জুলাই রংপুরের যে শিক্ষার্থী আবু সাইদ, তাকে আসলে গুলি করে হত্যা করা হয়, নিহত হন। এবং এই ঘটনার ভিডিও যখন ছড়িয়ে পড়ে, তখন আপনি দেখবেন যে এই আন্দোলন একেবারে উত্তাল একটা, গোটা দেশে আসলে উত্তাল হয়ে ওঠে আন্দোলন। এই আবু সাইদের মৃত্যুর যে ভিডিওটি, সেটি কিন্তু 16 তারিখে সবার সামনে আসে এবং একই দিনে আবু সাইদের সাথে কিন্তু আরও আমরা 6 জনের মৃত্যুর খবর আমরা সারা দেশে পাই। এরপরে আন্দোলনটা অন্য রকমের মাত্রা নেয়, সারা দেশে আন্দোলন জমে ওঠে। আমরা দেখেছি যে প্রতি মুহূর্তে আসলে রং বদলাচ্ছিল আন্দোলন। যেটি আমাদের সহকর্মী নাজিয়া কণা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে ছাত্রলীগকে ক্যাম্পাসগুলো থেকে, হল থেকে বিতাড়িত করা হয়। এরপরে আসলে দেখা যায় যে আন্দোলনটা অনেকটাই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সরকারের পক্ষ থেকে বা শেখ হাসিনা সরকার বারবার চেষ্টা করছিল যে এই আন্দোলনটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। বল প্রয়োগের অভিযোগও কিন্তু রয়েছে অনেক বেশি, কারণ এখানে যেহেতু প্রাণহানি হয়েছে, প্রায় 1,500 প্রাণহানি হয়েছে। কারণ আপনি জানেন যে একেবারে আমরা যদি জুলাই থেকে একদম আমরা 14 আগস্ট পর্যন্ত ধরি, তাহলে 1400-র মতো কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে। এবং আমরা আসলে এটার অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে। আমরা যদি বলি যে সুপ্রিম কোর্ট কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে 93% যে কোটা, সেটা কিন্তু মেধাভিত্তিকে ফিরিয়ে দেওয়ার পরেও কিন্তু এই আন্দোলন আসলে আর থামানো সম্ভব হয়নি, কারণ সেটি পরবর্তীতে 9 দফা এবং 9 দফার শেষে 4 আগস্টে গিয়ে কিন্তু এটি অসহযোগ আন্দোলন এবং 1 দফায় পরিণত হয়েছে। সেটি হচ্ছে তৎকালীন যে প্রধানমন্ত্রী, তার পদত্যাগের দাবি। আমরা দেখেছি যে 3 তারিখে 3 আগস্ট শহীদ মিনারে কিন্তু সেই গণজোয়ার থেকে 1 দফার ঘোষণা করা হয়, সরকার পতনের 1 দফা ঘোষণা করা হয়। এবং মার্চ টু ঢাকা কর্মসূচিটাও ঘোষণা করা হয়েছিল এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে জনস্রোত ঢাকায় ঢুকছিল। সেই মুহূর্তে 4 তারিখের পরে 5 তারিখ সকালেই যখন ঢাকা অভিমুখে আমরা দেখেছি যে জনস্রোত আসছিল, সেই সময়টাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে ভারতে পলায়ন করেন। আমরা সেই 5 আগস্টের পরে আমরা দেখেছি যে
রাষ্ট্রপতি কাছে শপথ নিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তারপরে আসলো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলা হচ্ছে যে বহুল প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত, কারণ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাদে বা তাদের শরিকরা বাদে প্রায় 51টি দল, দুঃখিত দর্শক, 50টি দল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বশেষ যে তথ্য গতকালকে দেওয়া হয়েছে, সেখানে 50টি নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে, যাদের অংশগ্রহণে এই ভোট উৎসবমুখর হয়েছে এবং সারা দেশের মানুষও যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু আগ্রহে কেন্দ্রবিন্দুতে এই ভোট, কারণ একদিন বাদেই সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন না যে এখন বহুল প্রতীক্ষিত সেই নির্বাচনের জন্য অপেক্ষা করতে হয়েছে 5 আগস্টের পর থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং আগামীকাল অবশেষে সবার যে একটা প্রশ্ন ছিল ভোট কি হবে, সেই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি নির্বিঘ্নে সুষ্ঠু একটা ভোট আমরা পাবো এবার। এবং আমাদের প্রতিনিধিরা আছেন, আমরা আমাদের সারা দেশে যেসব প্রতিনিধি আছেন তাদের মাধ্যমে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব নির্বাচনের সব দিকের সব খবর। আপনারা চ্যানেল 24-এ চোখ রাখুন। আমরা এই মুহূর্তে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আবরার শাহিদ। আবরারকে দেখতে পাচ্ছি। আবরার, একটু জানাবেন যে একদিন বাদেই তো সেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন হতে যাচ্ছে, কেমন দেখছেন রাজশাহীতে প্রস্তুতি সেটিও জানাবেন এবং একই সাথে ভোটার সহ সাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনাই বা কেমন দেখছেন? ঐতিহাসিক দিন আসলে, ভোটার সহ সাধারণের কথা যদি বলি, সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এবং সকলেই বলছেন যে প্রায় দীর্ঘদিন পর তারা আসলে স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যাবেন, এই উৎসবটা আসলে বিরাজ করছে। আর প্রস্তুতির কথা যদি বলি, আমরা এখন রয়েছি রাজশাহী মাদ্রাসা মাঠে। এখান থেকে কিছুক্ষণ বাদে, মানে ঘন্টা দুয়েক বাদে আসলে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসবেন। অনেকগুলো গাড়ি এখানে রাখা হয়েছে, প্রায় 100-র অধিক। সেই গাড়িগুলোতে করে ভোটের যে মালামাল সেগুলো নিয়ে যাওয়া হবে। তবে তার আগে সকাল 9টার মধ্যে রাজশাহী জেলা পুলিশ লাইন্স এবং মহানগর পুলিশ লাইন্স যেখানে রয়েছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ডাকা হয়েছে তাদের ব্রিফিং এর জন্য, এবং সেখান থেকে তারা ভাগ হয়ে আনসার সদস্য, পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসবেন এবং এই মালামালগুলো সমেত তারা কেন্দ্রগুলোতে যাবেন। এছাড়াও দুপুর 12টায় রাজশাহী বিভাগীয় কমিশনার একটি ব্রিফিং এর আয়োজন করেছেন, যেখানে আসলে পুরো বিভাগের যে চিত্র, আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রস্তুতি, সবকিছু নিয়ে আসলে আলোচনা করা হবে। তারপরে বলা যাবে যে আসলে তারা কি বলছেন এবং প্রস্তুতি কতটা তাদের রয়েছে। তবে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি যদি বলি, রাজশাহীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই। প্রার্থীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে, ভোটারদের মধ্যে তো করছেই। গত একদিন আগে যেখানে প্রচারণা শেষ হয়েছে, তারপর থেকে আসলে উৎসবটা আরো বেড়েছে এবং প্রতীক্ষার যে ঘন্টা সেটি আসলে সবাই গুনছেন। একটু জানিয়ে রাখি, রাজশাহী জেলার 6টি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু 778টি। এখানে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলা হয়েছে 439টি এবং প্রতিটিতে আমরা জেনেছি 13 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনসার সদস্য থাকবেন এবং থাকবেন 4 জন পুলিশ সদস্য, তাদের মধ্যে এসআই, এএসআই এবং কনস্টেবলও থাকতে পারে। এছাড়া রাজশাহী 1 গোদাগাড়ি তানোর, এখানে কিন্তু মোট ভোট কেন্দ্রের সংখ্যা 159টি এবং ভোট কক্ষের সংখ্যা 933টি। এখানে রাজশাহী 2 সদর আসন, যেটি সিটি কর্পোরেশন এলাকা, এখানে মোট ওয়ার্ডের 33টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা 115টি, ভোট কক্ষের সংখ্যা 716টি। এছাড়া রাজশাহী 3 পবা মোহনপুর, এখানে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 131টি এবং কক্ষের সংখ্যা 830টি। এছাড়া রাজশাহী 4 বাগমারা, এখানে ভোট কেন্দ্রের সংখ্যা 122টি, ভোট কক্ষের সংখ্যা 703টি এবং রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর, এখানেও কিন্তু ভোট কেন্দ্রের সংখ্যা 132টি এবং ভোট কক্ষের সংখ্যা 742টি এবং সবশেষ রাজশাহী 6 বাঘা চারঘাট, এখানে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 119টি এবং ভোট কক্ষের সংখ্যা 717টি। আমরা যতটা জেনেছি যে এই পুরো 9টি উপজেলাতেই কিন্তু এরই মধ্যে ব্যালট পেপার সহ অন্যান্য যেই ভোটের সরঞ্জামাদি সেগুলো কিন্তু চলে গেছে। আজকে সকাল থেকেই সেগুলো গুছিয়ে
ভোট কেন্দ্রগুলোতে পাঠাবার কথা। এবং বিভাগের কথা যদি বলি, রাজশাহী বিভাগের ৮ জেলাতে এখন পর্যন্ত মোট ভোটার ১,৬৩,৭৭,০৬৬ জন এবং এই ৮ জেলাতে ৩৯টি আসনে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৯ জন এবং বিভাগের ৮ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৫,৫০৪টি। গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ২,৫৩৩টি এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে বগুড়া জেলায়, আর সেখানে ৯৮৩টি কেন্দ্রের মধ্যে ৫০০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এরপরে রয়েছে সিরাজগঞ্জ জেলা, যেখানে ৯২৩টি কেন্দ্রের মধ্যে ৪৫৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। বিভাগের ৮ জেলাতে মোট আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য থাকবেন নিয়োজিত ১৩,৭৯৬ জন এবং ভোট কেন্দ্রগুলোতে থাকবে ৭,৬০৫ জন পুলিশ। এর বাইরে থাকবে অতিরিক্ত আরও ৬,১৯১ জন পুলিশ। ২,১৫৯ জন পুলিশ সদস্যের কাছে থাকবে বডি ওন ক্যামেরা, যেটা অনলাইনে যুক্ত থাকবে এবং কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে তাকে শনাক্ত করা যাবে। এবং ৫,৫০৪টি ভোট কেন্দ্রে কাজ করবেন ৫,৫০৪ জন প্রিজাইডিং কর্মকর্তা। ৩১,৩২৩টি ভোট কক্ষের প্রতিটিতে ২ জন করে মোট পোলিং অফিসার কাজ করবেন ৬২,৬৪৬ জন। এছাড়া প্রতি কক্ষে একজন করে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তো থাকছেই। এই স্ট্রাইকিং ফোর্স যারা রয়েছেন, র্যাব, বিজিবি, আর্মি, তারা কিন্তু বাইরে থাকবেন। ফলে বলা যায় যে সার্বিক প্রস্তুতিটা খুবই ভালো এবং গতরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং অনুমোদন ছাড়া আসলে কেউ মোটরসাইকেল ব্যবহার করতে পারবে না, অন্যান্য গাড়ির ক্ষেত্রেও তাই। চেকপোস্ট রয়েছে বিভিন্ন জায়গাতে, ফলে বলা যায় যে সার্বিকভাবে প্রস্তুতিটা খুবই কড়া এবং আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে এই উৎসব। মানুষজন মুখিয়ে আছে ভোট দেবার জন্য। এ ছিল আমার কাছে রাজশাহীর পরিস্থিতি। জি, আপনার অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী আবরার শাহের কোনা রাজশাহী থেকে জানাচ্ছিলেন যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো চলছে, যেহেতু আর প্রায় ২৪ ঘন্টার মতো বাকি আছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আমরা এই পর্যায়ে খুলনায় চলে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী দেখতে পাচ্ছি বেল্লাল হোসেন সজল আমাদের সাথে যুক্ত রয়েছেন। বিল্লাল, গতকালকেই তো নির্বাচনী প্রচারণা সকাল 7:30টায় শেষ হয়ে গেছে। এখন আসলে নির্বাচনী এলাকাগুলোতে পরিবেশ কেমন এবং নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি কেমন নিচ্ছে? কণা, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু আগামীকাল সম্পন্ন হতে যাচ্ছে। সে উপলক্ষে কিন্তু আমরা দেখেছি খুলনার যে 6টি আসন রয়েছে, খুলনা জেলার 6টি আসন সহ বিভাগের যে 36টি আসন, সেই 36টি আসনে যে আইন শৃঙ্খলা বাহিনী বা নির্বাচন সম্পন্ন করতে যে ধরনের কার্যক্রম প্রয়োজন সেগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং খুলনার 36টি আসনে এবার 203 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং খুলনার যে জেলার কথা যে বলি, খুলনা জেলায় 6টি আসন রয়েছে এবং এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল থেকে শুরু করে নানা ধরনের যে কার্যক্রম সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। এবং আমরা যদি বলি যে খুলনার যে জেলার রিটার্নিং কর্মকর্তা, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে ইতিমধ্যে যে ব্যালট পেপার সহ নানা ধরনের যে সরঞ্জাম কিন্তু কেন্দ্রগুলোতে সেটি উপজেলা পর্যায়ে চলে গেছে, সেটি আজকে কেন্দ্রে যাবে। এবং গত কয়েক নির্বাচন যেটি দেখা গেছে যে প্রিজাইডিং কর্মকর্তা তারা নির্বাচনের যেদিন সেদিনই তারা কেন্দ্রগুলোতে যান, তবে এবার একটু ব্যতিক্রম করা হয়েছে। এবার যেহেতু আগামীকাল 7:30 থেকে ভোট শুরু হচ্ছে, সেক্ষেত্রে তারা আজকেই কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রের সার্বিক পরিস্থিতি দেখবেন এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা থাকবেন। এছাড়া যারা পুলিং এজেন্ট থাকবেন প্রার্থীর পক্ষে, তারাও কিন্তু আজকে সন্ধ্যার মধ্যে তাদের কাছে সকল ধরনের কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। এবং খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, খুলনায় এবার 1100 যে সেনা সেটি কিন্তু মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি রয়েছে, আমরা প্রথমবারের মতন বিমান বাহিনীর সদস্যদের খুলনায় দেখেছি। এছাড়া র্যাব রয়েছে এবং এর আগে আমরা দেখেছিলাম যে খুলনায় নৌবাহিনীর প্রধান এসেছিলেন, তিনি যেটি বলেছেন খুলনার উপকূলীয় অঞ্চল সহ 19 জেলায় প্রায় 5,500 নৌ সদস্য থাকবেন। এছাড়া কোস্টগার্ডও রয়েছে, যেহেতু খুলনার কয়েকটি উপকূলীয় অঞ্চল রয়েছে। খুলনার কথা যদি বলি, খুলনার 6টি আসনে এবার 840টি ভোট কেন্দ্র রয়েছে। সেই 840টি ভোট কেন্দ্রের মধ্যে তারা নির্বাচন কমিশন 566টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির কথা যদি বলি, খুলনার 6 আসন, সেটি একেবারে উপকূলীয় অঞ্চলে কয়রা পাইকগাছা অঞ্চল নিয়ে এই গঠিত খুলনা 6 আসনটি। এখানের 155টি কেন্দ্রের মধ্যে 129টি কেন্দ্রকেই যে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, যেটি ওই খুলনা 6 আসনের
83% কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে এবং পুলিশ যেটি বলছে ঝুঁকিপূর্ণ বলার কারণ হচ্ছে কেন্দ্রের থেকে কেন্দ্রের দূরত্ব, এছাড়া যে পূর্বে যে সংঘর্ষের ঘটনা, নানা দিক বিবেচনায় রেখেই কিন্তু তাকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এবং সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা সহ যে নানা ধরনের যে প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানোর কথাও কিন্তু পুলিশ বলছে এবং আজকে বেলা 11টায় খুলনার যে মহানগরী দুটি আসন রয়েছে, খুলনা 2 এবং 3, সেই 2 এবং 3-এ যে ব্যালট বক্স সহ নানা যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু খুলনা সার্কিট হাউস এবং খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বেলা 11টা হস্তান্তরের কথা রয়েছে। সব মিলে যদি বলা যায় যে খুলনা নির্বাচন সুষ্ঠু এবং সম্পন্নভাবে করতে যে ধরনের প্রস্তুতি থাকার কথা সেগুলো কিন্তু আমরা দেখেছি। এর আগে আমরা দেখেছি গতকাল শেষবারের মতো যারা প্রচার প্রচারণা করেছেন প্রার্থীরা, তারা কিন্তু তাদের যে সর্বোচ্চ যে সংখ্যক প্রার্থীর সমর্থক ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি যে গণ মিছিল করেছে এবং বলা যায় যে খুলনার নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু দীর্ঘ অপেক্ষা করছে যে উৎসাহ উদ্দীপনার মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, সেটি দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে। এখন পর্যন্ত খুলনার পরিস্থিতি শান্তিপূর্ণভাবেই কিন্তু রয়েছে। তো আমার কাছে নির্বাচনের যে প্রস্তুতির এই ছিল সবশেষ কণা। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। আতিক, বিল্লাল হোসেন জানাচ্ছিলেন সেখানে নির্বাচনের সার্বিক পরিবেশ এবং নির্বাচন কমিশন কি ধরনের নিরাপত্তা ব্যবস্থাগুলো নিয়েছেন সেই সম্পর্কে তিনি আমাদেরকে কিন্তু জানাচ্ছিলেন। আতিক, আরেকটা বিষয়, গতকাল থেকে আপনি জানেন কিন্তু নির্বাচনকে ঘিরে যে 4 দিনের ভোট এবং ভোট যে উৎসবে পরিণত হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি। বাড়ি ফিরতে, ভোট দিতে মানুষের যে ভিড়, সেটা রেল স্টেশন হোক, বাস স্ট্যান্ড হোক, লঞ্চ টার্মিনাল হোক, সর্বত্রই আমরা দেখেছি কিন্তু ব্যাপক ভিড়। গতকালকে থেকে যেহেতু সাধারণ ছুটি এবং এর আগে আমরা দেখেছি যে 10 তারিখে আসলে শিল্প কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং 11 তারিখ থেকে আজকে অর্থাৎ সাধারণ ছুটি রয়েছে। গতকালকে শিল্প কারখানা ছুটি ছিল, ফলে গতকালও অনেক মানুষ যেমন বাড়ি গিয়েছেন, এর আগে আমরা দেখেছি যে তার আগের রাত থেকেই কিন্তু সাধারণ মানুষরা, ভোটাররা ভোট উৎসবে অংশ নিতে তাদের গ্রামের বাড়িতে ছুটেছেন। আমরা কিন্তু সেই চিত্র দেখেছি। এই খবরটি কিন্তু আমরা দর্শকদেরকে জানাতে চাই যে রেলপথে আসলে কি পরিমাণ জনসাধারণের বা যাত্রীদের ভিড় রয়েছে সেটি যদি আমরা একটু আমাদের সহকর্মীদের মাধ্যমে দেখাতে পারি। আমাদের সহকর্মী আছেন, এই ভোট উৎসবে বাড়ি ফিরতে মানুষ কিভাবে ছুটছেন তার নিজ নিজ এলাকায়, সেই খবর জানতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন দেলোয়ার দোলন, কমলাপুর রেল স্টেশন থেকে। দেখতেই পাচ্ছি দোলনের আশপাশে প্রচুর মানুষের চাপ। দোলন, একটু জানাবেন যে যাত্রী চাপ কেমন দেখছেন কমলাপুর রেল স্টেশনে? আর একদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসবের আমেজ বইছে সারা দেশে। আমরা দেখছিলাম যে গতকালকের ন্যায় আজও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। আপনি নিশ্চয়ই এখনো দেখতে পাচ্ছেন যে এখানে যারা অপেক্ষমান রয়েছেন টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারকে ঘিরে, একই সঙ্গে প্ল্যাটফর্মে এর থেকেও বেশি ভিড় রয়েছে। গেল 2 দিন থেকে আমরা যেমনটা দেখছিলাম যে যাত্রীরা ট্রেনের ছাদে করে নানাভাবে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন, আজও সে ধারা অব্যাহত রয়েছে। যদি দেখায় যে এই যারা যাত্রী আজকে রয়েছেন বা যারা আসছেন এই প্ল্যাটফর্মে, তারা বলছিলেন যে দীর্ঘ 4 দিনের মতো ছুটি পাচ্ছেন। একই সঙ্গে দীর্ঘদিন পর যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে হচ্ছে বা নির্বাচন হবে, একই সঙ্গে গণভোটে অংশগ্রহণ করার সুযোগ তৈরি হবে, সেটিকে তারা কেউ হাতছাড়া করতে চান না। ফলে তারা পরিবার পরিজনকে নিয়ে মূলত আজকে এসেছেন, গ্রামে যাওয়ার নির্ধারিত গন্তব্যে ছুটছেন আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে যদি বলে রাখি যে অনেকে এখানে আমাদের সাথে কথা হয়েছে যারা ফজরের নামাজ পড়ে এসে এই লাইনে দাঁড়িয়েছেন, নির্ধারিত লাইনে দাঁড়ানোর পর তারা বলছিলেন যে হয়তো আরো কিছু সময় অপেক্ষমান থাকার পরে টিকিট পাওয়া যাবে। তবে নির্ধারিত টিকিট যেমনি ভাবে বিক্রি হয়ে গেছে, এখন অনেকে স্ট্যান্ডিং টিকিট বা দাঁড়িয়ে যাবেন এমন সিদ্ধান্ত নিয়ে অনেকে দাঁড়িয়ে আছেন। আমরা জানার চেষ্টা করছিলাম যে তারা বলছিলেন যে পরিবারের সঙ্গে এই 4 দিনের ছুটি ভাগাভাগি করার পাশাপাশি নির্বাচনকে মূলত সামনে রেখে, গণভোটকে সামনে রেখে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে এই কমলাপুর স্টেশন ম্যানেজার সহ তাদের সাথে, তারা বলছিলেন যে কিছুটা না অনেকখানি বাড়তি চাপ তাদের সামাল দিতে হচ্ছে। একই সঙ্গে
একই সঙ্গে তারা বলছিলেন যে ট্রেনের ছাদে ওঠার কোনো নিয়ম না থাকলেও তারা অনেকটা বাধ্য হয়ে তারা আজকে অনেককে সুযোগ করে দিচ্ছেন। ফলে কিছুটা কিছুটা রিস্ক থাকলেও তারা বলছিলেন যে তারা তারা অনেক ক্ষেত্রে মেনে নিতে হচ্ছে। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন, কতক্ষণ থেকে এখানে অপেক্ষমান রয়েছেন? ময়মনসিংহ যাবে। এমন ভিড় কিসের জন্য জানেন কিনা, বা কতক্ষণ থেকে অপেক্ষমান? এমন বীর কিসের জন্য অনেক এমনি কইতাম না, সামনে ইলেকশন এটাই জানি। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। যদি ছুটিতে নিশ্চয়ই বাড়িতে যাচ্ছেন, নির্বাচনকে ঘিরে আর কে কে যাচ্ছে আপনার সঙ্গে? আমি একাই যাচ্ছি নির্বাচনের জন্য, গ্রাম বাড়িতে যাচ্ছি, নেত্রকোনা যাব। কেমন ভিড় দেখছেন, কতক্ষণ থেকে আমরা ভোর 6টা থেকে আছি না, ভোর 6টা থেকে দাঁড়াই আছি টিকেটের জন্য। আমরা আরো যাত্রীদের সঙ্গে কথা বলতে চাই। তারা বলছিলেন যে দীর্ঘ সময় অপেক্ষমান রয়েছেন, একই সঙ্গে যাত্রীদেরও বাড়তি চাপ রয়েছে। আপনি কোথায় যাবেন? আমি সিলেট যাব। কেমন ভিড় দেখছেন, কে কে যাচ্ছে? প্রচুর ভিড়। আমরা 4জন বন্ধু আছি, আমরা 4জন যাচ্ছি। আর আমরা কালকে ভোট দেওয়ার জন্য আমরা 2 দিন এই ভৈরব থেকে যাচ্ছি, এখান থেকে ভৈরব থেকে এখানে আসছি, এখান থেকে বাড়িতে যাবো ভোট দেওয়ার জন্য। আর নির্বাচন ঘিরে কেমন প্রত্যাশা করছেন, কেমন পরিবেশ চাচ্ছেন? আমরা আরো অনেকের সাথে কথা বলতে চাই। তারা বলছিলেন যে নির্বাচনকে একই সঙ্গে তারা বলছেন যে নির্বাচন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, এমনটাই তাদের প্রত্যাশা। তবে কিছুটা শঙ্কা অনেকের মধ্যে রয়েছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলতে চাই যে যদি বলেন আগামীকালের নির্বাচন, এই নির্বাচনকে গিয়ে প্রত্যাশাটা কেমন আপনাদের? অবশ্যই ভালো প্রত্যাশা আমাদের। কেমন অংশগ্রহণমূলক নির্বাচন চান? ভালো নির্বাচন চাই, ভালো নির্বাচন। হ্যাঁ, যেমনটা বলছিলেন যে নির্বাচনকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে তাদের মধ্যে, তারা বলছিলেন যে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালিত হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে এই যে বাড়তি ভোগান্তি নিয়ে তারা যে যাচ্ছেন সেটিকে মূলত উৎসবের হিসেবে কিংবা আনন্দের মুহূর্ত হিসেবে অনেকে স্মরণ করে যাচ্ছে। তারা বলছিলেন যে এমন সুযোগ হয়তো জীবন আবারও বারংবার আসবে, এমনটাই প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। মানে বলাই যায় দোলন যে ভোগান্তি হলেও কিন্তু তারা সেটি মেনে নিয়েছেন এই ভোট উৎসবে অংশগ্রহণ করতে। দোলন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দোলন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আমি দেখছিলাম প্রত্যেকটা মানুষের চোখের যে এক্সপ্রেশন, তারা দীর্ঘ সময় কিন্তু লাইনে দাঁড়িয়েছিলেন বাড়িতে যাবার জন্য, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের ক্লান্তি দেখিনি। এক ধরনের উৎসবের আমেজ কিন্তু আমরা দেখতে পেয়েছি। সব মিলে দর্শকরা আসলে যারা অপেক্ষা করছেন টিভি স্ক্রিনের সামনে, আমরা এবং সাধারণ মানুষ সবাই আসলে এই ভোট নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রয়েছেন। 299টি আসনে ভোট হচ্ছে, 300 আসনের মধ্যে একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে, সেটা হচ্ছে শরীয়তপুর 3। তার কারণ হচ্ছে আপনি জানেন যে জামায়াতের প্রার্থী মৃত্যুবরণ করার কারণে সেই নির্বাচনটি পরবর্তীতে নতুন করে করা হবে, তাই এবার 299টি আসনে ভোট হচ্ছে। ভোট নিয়ে যখন প্রশ্ন আসে তখন ভোটারদের মধ্যে কিছু প্রশ্ন থাকে। তার মধ্যে বড় প্রশ্ন হচ্ছে অনেকেই তার নির্বাচনী যে ভোট কেন্দ্র সেটি খুঁজে পান না। সেটি খুঁজে পেতে আপনার কাছে তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? একদমই গণা, খুব সহজে কিন্তু ভোটাররা তাদের ভোট কেন্দ্রের তথ্য জানতে পারবেন। মানে কিভাবে তিনি ভোট কেন্দ্রে যাবেন সেটি তো নিজের উপায়েই তিনি যাবেন, কিন্তু কোন ভোট কেন্দ্রে যাবেন, সেই ভোট কেন্দ্রের লোকেশন কোথায়, এই বিষয়গুলো কিন্তু দর্শকরা ঠিক 4টি মাধ্যমে জানতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে দর্শকরা কিন্তু খুব সহজে 105-এ ডায়াল করে তাদের ভোট কেন্দ্রের তথ্য জানতে পারবেন। এবং এই বিষয়ে একটু বিড়ম্বনা আছে, কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কল সেন্টারটি চালু করা হয়েছে সেটি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু চালু থাকবে। এবং এই সময়ে কিন্তু ভোটাররা চাইলে 105-এ ডায়াল করে কাস্টমার প্রতিনিধির সাথে কিন্তু কথা বলে তার ভোট কেন্দ্র সম্পর্কে জানতে পারবেন। এবং একই নাম্বারে কিন্তু ভোটাররা চাইলে SMS করার মাধ্যমেও এই তথ্যটি পেতে পারেন। তার জন্য তাদেরকে SMS করতে হবে 105-এ, তার ভোটার আইডি সহ তাকে কিন্তু SMS করতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার ভোট কেন্দ্র এবং ভোটার নম্বরও কিন্তু জানিয়ে দেওয়া হবে। এছাড়া চাইলে কিন্তু ভোটাররা নির্বাচন কমিশনের যে
যেই ওয়েবসাইট রয়েছে কোনা, সেখানে গিয়ে খুব সহজে কিন্তু তারা সেই ভোটার যেই নাম্বারটি বা ভোট কেন্দ্রটি সেটি সম্পর্কে জানতে পারবেন। সেখানেও একইভাবে তার যে জন্ম তারিখ সেটি এবং ভোটার যেই এনআইডি কার্ডের যে নম্বরটি সেটির মাধ্যমে ভোটার নম্বর এবং যেই ভোট কেন্দ্র সেটি সম্পর্কে জানতে পারবেন। আরেকটি বিষয় একটু আপনাকে জানিয়ে রাখি, খুব সহজে কিন্তু এখন অ্যাপের মাধ্যমে চাইলে ভোটাররা তাদের এই ভোট কেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য কিন্তু প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে চাইলে দর্শকরা কিন্তু এই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এবং সেখানে গিয়ে ড্যাশবোর্ডে চাইলে আপনারা আপনাদের এই ভোট কেন্দ্র সার্চ করতে পারবেন। সেখানেও একইভাবে আপনাদের সেই এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এবং আপনার জন্ম তারিখটি দিয়ে সার্চ করলে আপনি খুব সহজে আপনারা পেয়ে যেতে পারেন। এবং এখন দর্শক আপনারা জানেন যে প্রায় 7:30 বাজে, এখন থেকে হিসেব করলে আগামীকালকে ঠিক 7:30টায় কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ শুরু হবে। অর্থাৎ আমরা বলতেই পারি যে ঠিক একদিন বা 24 ঘন্টা আমাদের হাতে রয়েছে, এরপরেই শুরু হয়ে যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কণা, সেই কাঙ্ক্ষিত ভোট। এবার কিন্তু আপনি জানাচ্ছিলেন যে 7:30টায় ভোট শুরু হবে এবং 4:30 পর্যন্ত চলবে। আগের নির্বাচনগুলোর চেয়ে আলাদা হচ্ছে, এবার 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে এবার কিন্তু ভোট কেন্দ্রে কণা একটু আপনার কাছে জানতে চাই যে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা সহজে কিভাবে ভোট দিতে পারবে সেটি সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু সংক্ষেপে বলেন। একদম, কারণ এবার ভোট কেন্দ্রে কিন্তু অন্য নির্বাচনের চেয়ে একটু ভিন্ন প্রেক্ষাপট হচ্ছে। এবার কিন্তু গণভোটেরও আয়োজন হচ্ছে। সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি আপনাকে গণভোটের একটা ব্যালট পূরণ করতে হবে, পাশাপাশি জাতীয় সংসদ সদস্য যেটি নির্বাচন করবেন সেই ব্যালটটিও আপনাকে সিল দিতে হবে। এবং আপনি যে ভোট কেন্দ্রে যাবেন সেই ভোট কেন্দ্রে আপনি 7:30 থেকে 4:30টার মধ্যে গেলেই আপনি ভোট দিতে পারবেন। এছাড়া আপনি যদি 4টার ভেতরে লাইনে দাঁড়ান তাহলে সময় শেষ হলেও আপনাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা আরেকটি তথ্য একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনি ভোট কেন্দ্রে যখন যাবেন তখন আপনি মোবাইল ফোন নিতে পারবেন পরবর্তী নির্দেশনা অনুযায়ী। তবে আপনি ভোট দেওয়ার সময় যে গোপন কক্ষ আছে যেখানে ভোট দিবেন সেখানে আপনি মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কারণ আমরা এই বিষয়ে দর্শকদের আরো তথ্য জানাবো, তবে এই পর্যায়ে একটু আমাদের সহকর্মীদের কাছে যেতে চাই, তারা সারা দেশে ছড়িয়ে রয়েছেন ভোটের মাঠের খবর জানানোর জন্য। আমরা আমাদের সহকর্মী কাউসার হোসেন রানাকে দেখতে পাচ্ছি বরিশাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। রানা, সারা দেশেই তো নির্বাচনের ভোট উৎসবের একটা আমেজ রয়েছে, বরিশালে সেই আমেজটা কতটা পাওয়া যাচ্ছে আর পরিবেশ কেমন আছে ভোটের? হ্যাঁ কণা, আমরা শুনছিলাম আপনাদের আলোচনা সেই শুরু থেকে, বলছিলেন যে 5 আগস্টের পর থেকে মানুষ কিভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই নির্বাচনের জন্য, এবং বলতে বলতে একেবারেই দোরগোড়ায় চলে এসেছে সেই কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। এটি আপনি যেমনটি বলছিলেন ঢাকার মানুষ যেমনটি চিন্তা করছে, এবং প্রত্যন্ত অঞ্চল বরিশাল বলেন, বরিশালের একেবারে লোকালয় অবস্থায় যে গ্রামগঞ্জগুলো রয়েছে সেখানের মানুষও কিন্তু এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা এই গত কয়েকদিন একেবারে বলা যায় যে বরিশাল নগরী থেকে গ্রাম গঞ্জ হাট বাজার চষে বেরিয়েছি, মানুষের মতামত জানার চেষ্টা করেছি, এবং তারা সবাই যেটি বলছেন যে তারা একটি উৎসব মুখর পরিবেশের অপেক্ষা করছেন, শান্তিপূর্ণভাবে যেন ভোটটি দিতে পারেন সেই অপেক্ষাটি করছেন। এবং এই মুহূর্তেও আমি দাঁড়িয়ে রয়েছি বরিশালের একটি ভোট কেন্দ্রের সামনে। এটি বরিশালের খুবই গুরুত্বপূর্ণ একটি ভোট কেন্দ্র, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এবং এটি বরিশাল নগরীর 17 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে। আমরা যেটি এর আগেও দেখেছি যে নির্বাচনের সময় সাধারণ মানুষের ভিতরে যে উৎসাহ উৎকণ্ঠা সাধারণত থাকে, সেটি গত কয়েক নির্বাচনে যেমনটি ছিল না, কিন্তু এইবার কিন্তু তার ব্যতিক্রম রয়েছে। দীর্ঘদিনের পরে তারা ভোট দিতে পারবে এবং সেই ভোটের জন্য কিন্তু তারা অপেক্ষা করছে, এবং সেই ভোটের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতির বিষয়গুলোও কিন্তু কর্তৃপক্ষ নিয়েছে। এর আগেই আপনাকে যদি আমি একটু ছোট্ট তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরিশাল জেলায় এবং বরিশাল বিভাগে কত ভোটার রয়েছে। আমরা বলি এইভাবে যে বরিশাল অঞ্চল, বরিশাল বিভাগে মোট 6টি জেলা রয়েছে। সেই 6টি জেলায় মোট ভোটার হচ্ছে 79,81,104 জন। এবং আপনাকে যদি জেলা ওয়াইজ তথ্যগুলো দিতে চেষ্টা করি তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে যে প্রথমেই আসছে বরিশালের বরগুনা জেলা। বরগুনাতে মোট ভোটার হচ্ছে 8,57,203 জন, 8,57,203 জন। এবং এরপরের জেলাটি হচ্ছে পটুয়াখালী। পটুয়াখালীতে হচ্ছে
15,09,589 জন। এরপরে যে জেলাটি সেটি হচ্ছে ভোলা জেলা। ভোলা জেলায় সর্বমোট ভোটার হচ্ছে 16,92,688 জন। এবং এরপরে বরিশাল জেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি জানেন বিভাগীয় একটি যে শহর জেলা এবং বিভাগীয় শহর এখানে অবস্থিত। এখানে 26,84,978 জন ভোট আছে, ভোটার রয়েছে। এবং এরপরের যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে পিরোজপুর জেলা। পিরোজপুরে রয়েছে 10,42,814 জন। এই যে বিশাল যে ভোটার রয়েছে, এর পাশাপাশি যে বিষয়টি আরেকটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে বরিশালের গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো যেগুলো নির্ধারণ করছে প্রশাসনের পক্ষ থেকে, যে রিটার্নিং কর্মকর্তা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই সমন্বিতভাবে এই কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। তার ভিতরে বরিশাল বিভাগে এর মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি ভোট কেন্দ্র, এটি হচ্ছে 833টি ভোট কেন্দ্র রয়েছে বরিশালে, যার ভিতরে 491টি রয়েছে অতি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবং এর ভিতরে বরিশাল 2 আসনে রয়েছে 64টি ভোট কেন্দ্র, যেটি অতি গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করেছে বা চিহ্নিত করেছে প্রশাসন। ভোলায় রয়েছে 5,000-এর বেশি ভোট কেন্দ্র এবং বরিশালের ঝালকাঠিতে রয়েছে 133টি এবং পটুয়াখালীতে রয়েছে 320টি ভোট কেন্দ্র। এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে বরিশালে র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনীর 1500-এর বেশি সদস্য থাকবে, পুলিশের থাকবে 2,500-এর বেশি সদস্য, এবং এর পাশাপাশি নৌবাহিনী এবং কোস্ট গার্ড থাকবে এই দায়িত্বে। এবং প্রথমবারের মতো বিএনসিসিও কিন্তু দায়িত্বে থাকবে। বরিশালের প্রত্যেকটি ভোট কেন্দ্রে ইতিমধ্যে সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে এবং আজ কিছুক্ষণ পরে 9টা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স সহ অন্যান্য ভোট সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হবে। এই ছিল বরিশালের পরিস্থিতি। করা আপনাকে ধন্যবাদ রানা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আতিক আসর হোসেন রানা জানাচ্ছিলেন বরিশালের যে আসনগুলো কতগুলো আছে এবং গুরুত্বপূর্ণ আসন কোনগুলো এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন। আমরা এখন পর্যন্ত অনেকগুলো সহিংসতার প্রায় 273টি বা তার বেশি সহিংসতার খবর আসলেও অতীতের নির্বাচনগুলোকে যদি আমরা হিসেব করে দেখি তাহলে এই নির্বাচনে সেই অর্থে আমরা আসলে বলতে পারি না যে খুব বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা পর্যন্ত আসলে ঘটেছে। কোনো সেই সহিংসতার ঘটনা আমরা খুব বেশি দেখিনি, তবে আগামীকালকে ভোটের দিনে হয়তো বোঝা যাবে যে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়েছে। আমাদের আরেকজন সহকর্মী আমাদের সাথে যুক্ত রয়েছেন, আজহারউদ্দিন শিমুল, সিলেট থেকে। শিমুলের কাছে একটু জানতে চাই, শিমুল, আগামীকালকে তো নির্বাচন সরঞ্জামগুলো, নির্বাচনী যেসব সরঞ্জাম রয়েছে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর কাজ শুরু হয়েছে কিনা, আর ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন সিলেটে? আতিক, ধন্যবাদ। শুভ সকাল। কিছুক্ষণ আগে যেটা বলছিলেন সহিংসতার খবর, সেটা দিয়ে শুরু করি। সিলেটে আপনি জানেন যে সিলেটের 6টি আসন রয়েছে এই জেলায়। 6টি আসনের মধ্যে নির্বাচনী যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু 20 দিনের মতো প্রচারণার সুযোগ পেয়েছেন, কিন্তু আমরা একদিনও সহিংসতার খবর পাইনি। আমরা ধারণা করেছিলাম বিশেষ করে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে হয়তো সহিংস খবর পাওয়া যেতে পারে, কিন্তু সেই পরিমাণ কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এবং নির্বাচনী যে মালামালের কথা জানতে চেয়েছেন সেগুলো কিছুক্ষণ পর হয়তো বিতরণ শুরু হবে, কেন্দ্রে কেন্দ্রে চলে যাবে। আমি যে আসনে এখন দাঁড়িয়ে রয়েছি এটা নানানভাবে এই আসন সিলেট 1 আসন নিয়ে মিথ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে সিলেট 1 আসন, সিলেট সদর এবং সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে এই আসনে, অর্থাৎ এই এলাকায় যিনি পাশ করেন, যে দলের প্রার্থী, সেই দলই ক্ষমতায় যায়, এরকম একটি মিথ রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। তবে যেহেতু একটি বিশেষ প্রেক্ষাপটে বা পট পরিবর্তনের পর নির্বাচন হচ্ছে, এখানে আসলে এবার দেখার বিষয় আসলে কোন দল এইখানে পাশ করে এবং রাষ্ট্র গঠন করে। এবং এখানে আরেকটি মজার যে বিষয় হচ্ছে, আপনারা জানেন যে এই মিথের সাথে আসলে যুক্তি কি। সাধারণত 1991 সালে আপনাদের হয়তো মনে আছে যে নির্বাচন হয়েছিল, সেখানে বিএনপি পাশ করেছিল এবং সিলেট বিভাগের মধ্যে যে 19টি আসন রয়েছে, 19টি আসনের মধ্যে 18টি আসনে বিএনপি হেরেছিল। শুধুমাত্র এই যে আসন সিলেট সদরের যে 1 আসন, সেখানে বিএনপি পাশ করেছিল এবং তারা সরকার গঠন করেছিল। এরপর থেকে এই মিথটি আসলে আরো জোরালোভাবে প্রচলিত হয়ে যায়।
তো এবারে হয়তো দেখার বিষয়। তবে সিলেটের যে 6টি আসন রয়েছে, 6টি আসনে এবার 33 জনের মতন যারা প্রার্থীরা রয়েছেন তারা নির্বাচন করছেন। ছোট বড় রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন করছেন এবং আমরা দেখেছি বিরামহীনভাবে গতকাল 7:30 পর্যন্ত প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণা করেছেন এবং এখন থেকে প্রায় বলা যায় 23.5 ঘন্টার পর যে ভোট উৎসব শুরু হবে, সেই উৎসবে যোগ দেওয়ার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটেও মানুষরা আসছেন এবং আমরা অনেকের সাথে কিছুক্ষণ আগেও দুজন তরুণ তরুণীকে আমরা পেয়েছিলাম যারা মর্নিং ওয়াকে বের হয়েছেন। তারা বলছেন যে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তারা এখানে আসছেন তাদের ভোট দেওয়ার জন্য এলাকা হিসেবে। এবং সিলেটে কিন্তু এবার 29 লাখেরও বেশি ভোটার রয়েছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে 2 লাখেরও বেশি নতুন ভোটার রয়েছে যারা আসলে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। আপনাকে জানিয়ে রাখি, সিলেট যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে 6টি উপজেলা রয়েছে সীমান্তবর্তী এলাকায়, এর মধ্যে 3টি আসন পড়েছে এবং এই এলাকায় নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কিত থাকলেও এলাকার মানুষরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে তারা সব রকমের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে বিজিবি পুলিশ সেখানে মোতায়েন থাকবে। এছাড়া আমরা দেখেছি সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পুরো নগরীতে আসলে তারা টহল দিচ্ছেন এবং আমরা জানি যে ম্যাজিস্ট্রেটরাও বের হবেন। সব মিলিয়ে আসলে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটা কিন্তু লক্ষণীয় এবং এবার সিলেটের যে 6টি আসন, 6টি আসনের মধ্যে 1016টি কেন্দ্র রয়েছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে 614টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে তারা তালিকাভুক্ত করেছেন এবং যেসব কেন্দ্রে আসলে সংঘাতের সম্ভাবনা রয়েছে সেই সব কেন্দ্রগুলো বাড়তি নজরদারি রাখা হয়েছে, সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা যেসব এলাকা ঘুরেছি, বিশেষ করে গত 20 দিনে আমরা 6টি আসনে ঘোরার সুযোগ হয়েছে। মানুষ আসলে যেটা বলছে যে মানুষ আসলে একটি পরিবর্তন চায়। বিশেষ করে আপনি জানেন যে চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে তারা বলছেন বঞ্চনার শিকার। তারা বলছেন যে তাদের যে মজুরি 178 টাকা কোনো সরকারই সেটা পরিবর্তন করেনি এবং পুরো বিভাগে কিন্তু চা শ্রমিক যারা রয়েছেন তাদের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে এবং তারাও আসলে পুরো বিভাগে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবেন। সব মিলে বলা যায় মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস রয়েছে এবং মানুষ চাচ্ছে যে একটি সুন্দর একটি ভোট যাতে অনুষ্ঠিত হয় আগামীকালের যে নির্বাচন, এবং সবারই সেটা প্রত্যাশা। যেহেতু গত নির্বাচনগুলো বিতর্কিত ছিল, এবারের নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই প্রত্যাশাই সবাই রাখছেন। আতিক, কণা। জি শিমুল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আজহারউদ্দিন শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিলেট থেকে, জানাচ্ছিলেন সেখানে যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোর খবর, ভোট কেন্দ্রের খবর, ভোটারদের খবর আমাদের জানাচ্ছিলেন। আমরা প্রত্যেকটি দলের নির্বাচনী ইশতেহার দেখেছি, সেখানে তারা তাদের ভোটারদের জন্য কি ধরনের পদক্ষেপ তারা নেবেন, তাদেরকে আগ্রহী করার জন্য সব ধরনের প্রচার প্রচারণা কিন্তু চালিয়েছেন এবং সেই প্রচার প্রচারণার ফল আমরা আসলে দেখতে পাবো আগামীকালের যে কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ কাকে বেছে নেন এই সময়টাতে। এবং আমরা যদি একটা হিসেব করি যে ভোট গণনা এবার কিন্তু বলা হচ্ছে একটু সময় লাগবে, এটার অনেকগুলো কারণও রয়েছে। তার মধ্যে বড় কারণ হচ্ছে এবার কিন্তু শুধুমাত্র জাতীয় সংসদ সদস্য নির্বাচন না, এবার জুলাই সনদ বাস্তবায়নে কিন্তু গণভোটের আয়োজন করা হচ্ছে, সেখানে হ্যাঁ না ভোট থাকবে। এবার কিন্তু পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হচ্ছে, সেটাও একটা কিন্তু কারণ থাকবে। সবকিছু মিলে এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন পরিস্থিতি এবং ভিন্ন আঙ্গিকে উৎসব মুখর পরিবেশে হবে বলে আমরা আশা প্রকাশ করছি। দর্শক, আমরা আরো কিছু খবর জানবো নির্বাচনের সংশ্লিষ্ট। আমরা আতিক, আপনার কাছে আসলে কি খবর আছে? আমার কাছে অনেকগুলো তথ্য রয়েছে কণা, যেগুলো একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। কতগুলো আসনে এবারের ইলেকশন হবে সেটি তো আমাদের সহকর্মী নাজিয়া কণা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছেন যে 300 আসনের মধ্যে 299টি আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি আসনে যেখানে একজন প্রার্থী মৃত্যুবরণ করার কারণে কিন্তু সেই আসনটির নির্বাচন আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন এবং বাকি যেই 299টি আসন সেগুলোর ভোট গ্রহণ কিন্তু আগামীকাল সকাল 7:30টায় শুরু হবে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে কতগুলো আসনের সাথে সাথে কতগুলো ভোটার এই নির্বাচনে ভোট দিবেন, চ্যানেল 24-এর যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্যটা জানানোর চেষ্টা করব এবং আপনারা চাইলে যে কোনো সময় কিন্তু চ্যানেল 24-এর ওয়েবসাইট channel24bd.tv এখানে গিয়ে ভোটের সবশেষ তথ্য আপনারা পাবেন। দেখতেই পাচ্ছেন যে এখানে প্রায় 12,77 লক্ষের বেশি ভোটার এবারের এই ভোট উৎসবে অংশ নিচ্ছেন, যারা আগামীকালকে ভোট
প্রদান করবেন। এরই মধ্যে যারা দেশের বাইরে রয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন এবং দেশের মধ্যে যেসব কর্মকর্তারা নির্বাচন কাজের সাথে জড়িত তারাও কিন্তু এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে ফেলেছেন ইতিমধ্যে। কিন্তু আগামীকাল 7:30টায় সাধারণ যেসব ভোটার রয়েছেন দেশের জনগণ তারা কিন্তু ভোট প্রদান করবেন। তারা আমরা দেখতে পাচ্ছি যে মোট পুরুষ ভোটারের সংখ্যা 6,48,00,000-এর বেশি এবং নারী ভোটারের সংখ্যাও প্রায় কাছাকাছি 6,28,00,000-এর বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটারও আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছে 1100+ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন দেখতে পাচ্ছি যে 2032 জন যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এই সংসদ নির্বাচনে। এবারের নির্বাচনে কিন্তু কোনো প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়নি, যেটি আমরা দেখেছি এর আগের নির্বাচনে যেখানে প্রায় 150-র বেশি প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের সেই সময়টাতে, যেখানে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনটা হয়েছিল। দেখতে পাচ্ছি যে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন 276 জন, যেটি আপনাদেরকে বলছিলাম যে 299টি আসনে এবারের ভোট গ্রহণ হচ্ছে। টোটাল যেই দল নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল 51টি দল এই নির্বাচনে অংশ নেবেন এবং গতকালকে সর্বশেষ যে তথ্য দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেখানে বলা হচ্ছে যে 50টি নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। একটু আপনাদেরকে আমরা দেখাতে চাই যে যেই কেন্দ্রগুলো রয়েছে, যে আসনগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা 64টি জেলার তথ্য এই ম্যাপের মাধ্যমে আমরা দিচ্ছি, খুব সহজে আপনারা যেমন পাবেন। এছাড়া এখানে কিন্তু বিভাগ ভিত্তিকও তথ্যগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো বিভাগে আপনারা এখানে ক্লিক করলেই সব তথ্য, ভোটের সর্বশেষ তথ্য আপনারা পাবেন। আমরা যদি একটু বিভাগ ভিত্তিক তথ্যের দিকে যাই, আমরা ঢাকা বিভাগে একটু যেতে চাই যে এখানে আসলে যেই জেলাগুলো রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, মুন্সিগঞ্জ, এই জেলাগুলোতে কিন্তু কি পরিমাণ ভোটার রয়েছে বা প্রার্থী রয়েছে সেটিও একটু আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা জেলায় মোট ভোটারের সংখ্যা 84,74,000, সেই ভোটাররা কিন্তু আগামীকালকের ভোটে তারা ভোট প্রদান করবেন আগামীকালকের নির্বাচনে। এবং এই ঢাকায় মোট 20টি আসন রয়েছে। সেই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন যে এই ঢাকার বিভিন্ন আসনগুলোতে আপনারা জানেন যে ঢাকা 17-তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন, ঢাকা 11-তে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপি প্রধান তিনি নির্বাচন করবেন। ঢাকার বিভিন্ন আসলে হেভিওয়েট প্রার্থীগুলো রয়েছে আপনারা জানেন যারা বেশ আলোচনায় রয়েছেন। এরই মধ্যে জামায়াত আমিরও ঢাকা থেকে নির্বাচন করবেন, সেই খবরটি একটু আপনাদেরকে আরও আমরা জানাতে চাই। ঢাকার বাইরে এই ঢাকা বিভাগে আরও যেসব জেলা রয়েছে সেখানে যদি একটু আপনাদেরকে আমরা দেখাতে পারি, সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। ঢাকার খুব কাছাকাছি শিল্প অধ্যুষিত যেই জেলাটি, সেই গাজীপুরে একটু আপনাদেরকে চিত্রটা দেখাতে চাই। আমরা গাজীপুরে দেখতে পাচ্ছি যে মোট ভোটার 27,38,252 জন যারা আগামীকালকে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ ভোটারের সংখ্যা 13,64,349 জন এবং নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি, বলা যায় যে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে কিছুটা বেশি, 13,73,000-এর অধিক নারী ভোটার এই শিল্পাঞ্চলটিতে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই গাজীপুর অঞ্চলটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ অনেকগুলো শিল্প কারখানা এই গাজীপুরে অবস্থিত, ফলে এই এলাকাতে কিন্তু কারা নেতৃত্ব দিবেন সেটি গুরুত্বপূর্ণ, ভোটারদের জন্য যেমন গুরুত্বপূর্ণ শিল্প মালিকদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টাতে আসলে সেই গাজীপুরে আমরা দেখেছি যে আপনারা জানেন যে এই গাজীপুরে কিন্তু আপনার অনেকগুলো শিল্পাঞ্চল রয়েছে এবং এই শিল্পাঞ্চলে স্থিতিশীলতা কিন্তু জরুরি। আমরা আবারও পরবর্তীতে বিভিন্ন জেলা এবং বিভাগগুলোতে আপনাদেরকে সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করব। নাজিয়া কণা কিছুটা জানানোর চেষ্টা করলাম এই সময় দর্শকদেরকে, আমরা পরবর্তীতে আবারও যাব। আবারও এ পর্যায়ে আমরা বিভিন্ন জেলায় চলে যেতে চাই, আমাদের সহকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন ভোটের খবর জানাতে।
দেখতেই আমাদের পাচ্ছি। সঙ্গে আমাদের সহকর্মী রংপুর থেকে যুক্ত হয়েছেন ফখরুল শাহিন। ফখরুল শাহিন, রংপুরে নির্বাচনী পরিবেশ কেমন এবং ভোটাররা আসলে কি বলছেন? এতদিন যে নির্বাচনী প্রচার প্রচারণা বিভিন্ন দল প্রার্থীরা করলেন, তার প্রেক্ষিতে ভোটাররা এবার যে ভোট দেবেন সেই ভোটে তারা আসলে কোন বিষয়গুলো বিবেচনায় রাখবেন? কণা, আজকে ভোর থেকেই কিন্তু ঠান্ডা আবহাওয়া বইছে এবং দোকানপাট বন্ধ রয়েছে, গাড়ি চলাচলও কম করছে, অর্থাৎ পরিবেশ আজকে অনেকটা সুষ্ঠু। এবং এই একই পরিবেশ কিন্তু ভোটের প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করেছি। রংপুরে আসলে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি, তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর পঞ্চগড়ে বিএনপি এনসিপির মধ্যে কিন্তু কিছু হট্টগোল হয়েছে, রংপুরে এনসিপি বিএনপির মধ্যে হট্টগোল হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু পরিবেশ শান্তই ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর প্রার্থী থেকে শুরু করে রংপুরের যারা ভোটার আছেন তারা কিন্তু সন্তুষ্ট ছিলেন। এবং আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে বিগত যে নির্বাচন, সেই নির্বাচনের তুলনায় এবারে নির্বাচনের প্রেক্ষাপট একেবারে ভিন্ন হয়েছে এবং ভোটারদের মধ্যে কিন্তু একটি উজ্জীবিত ভোটারদেরকে লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের মধ্যে উত্তেজনা এবং উৎসব কাজ করছে। এবং তাদের যে শঙ্কা ছিল যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলে সেই ভোটটা আসলে তার ভোট সঠিক জায়গায় পড়বেন কিনা, সঠিক হবে কিনা, তার ভোট কাস্ট হবে কিনা, বা তিনি যেখানে ভোট দিয়েছেন সেখানে যাবে কিনা, এই সংখ্যাগুলো কিন্তু অনেকটা দূর হয়েছে, শতভাগ দূর না হলেও। আমি যদি রংপুর বিভাগের চিত্র বলি, প্রথমে যদি রংপুর জেলার চিত্র বলি, সেটি হচ্ছে যে রংপুরে ৪৫ জন প্রার্থী, তার মধ্যে আমরা দেখেছি যে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী তিনি অব্যাহতি দিয়েছেন, অর্থাৎ তিনি ঘোষণা দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না। সেক্ষেত্রে এখন ৪৪ জন প্রার্থী ৬টি আসনে। এবং রংপুরে আমরা গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংবাদ সম্মেলন দেখেছি, জেলা পুলিশের পক্ষ থেকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং বিভাগের পক্ষ থেকে আমরা ব্রিফিং দেখেছি। এবং সেখানে আমাদেরকে জানানো হয়েছে যে রংপুর জেলাতে মোট ২১৬টি ভোট কেন্দ্রকে তারা গুরুত্বপূর্ণ বলছেন, যদিও আসলে অনেকে ঝুঁকিপূর্ণ বলতে চান, কিন্তু তাদের যে ভাষা সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ। এবং তার মধ্যে সিটি কর্পোরেশনেই ১২১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ তারা বলছেন এবং অন্য ৮টি জেলায় ৯৫টি কেন্দ্রকে তারা গুরুত্বপূর্ণ বলছেন। এবং এই সব গুরুত্বপূর্ণ কেন্দ্রকে তারা আসলে অধিক গুরুত্ব দিয়ে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশি মোতায়েন করে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করবেন, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে রংপুর সদর উপজেলায় যে 5টি ইউনিয়ন রয়েছে, সেখানে 46টি ভোট কেন্দ্রের মধ্যে 11টিকে গুরুত্বপূর্ণ তারা চিহ্নিত করেছেন। এবং গঙ্গাচড়া উপজেলার 8টি, তারাগঞ্জ 7টি, বদরগঞ্জে 8টি, মিঠাপুকুরে 9টি, পীরগঞ্জে সর্বাধিক 29টি এবং পীরগাছায় 11টি এবং কাউনিয়ায় 12টি ভোট কেন্দ্রকে তারা গুরুত্বপূর্ণ বলছেন। এবং কিছু তথ্য আপনাকে জানাই, সেটি হচ্ছে যে রংপুর 1 আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 139টি, রংপুর 2 আসনে 137টি, রংপুর 3 আসনে 169টি এবং রংপুর 4 আসনে 163টি, রংপুর 5 আসনে 152টি এবং রংপুর 6 আসনে 113টি। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 873টি রয়েছে। এবং ভোটার সংখ্যা যদি বলি, সেটি হচ্ছে রংপুর 1 আসনে মোট ভোটার সংখ্যা 3,75,227 জন, রংপুর 2 আসনে 3,80,921 জন, রংপুর 3 আসনে 5,08,224 জন, রংপুর 4 আসনে 5,09,906 জন এবং রংপুর 5 আসনে 4,69,189 জন এবং রংপুর 6 আসনে সর্বশেষ 3,55,735 জন। সব মিলিয়ে রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা 25,99,202 জন। এবং তার মধ্যে আমরা দেখছি যে নারী ভোটারদের সংখ্যাই বেশি, সেখানে 13,06,333 জন নারী ভোটার এবং পুরুষ ভোটার 12,92,838 জন, তৃতীয় লিঙ্গের রয়েছে 31 জন। সব মিলিয়ে এবার কিন্তু ভোটার সংখ্যা বেড়েছে, নারী ভোটার সংখ্যা এবং তরুণ যারা ভোটার অর্থাৎ প্রথম ভোটার তাদের সংখ্যাও বেড়েছে। এবং আমরা এবার নারীদের মধ্যেও কিন্তু একটি উৎসবমুখর
লক্ষ্য করেছি তারা ভোট কেন্দ্রে যাবেন তেমনটি কিন্তু প্রস্তুতি কিন্তু নিচ্ছেন তারা। এবং আপনাকে জানিয়ে দেয় সেটি রংপুর জেলায় হেভিওয়েট প্রার্থী রয়েছেন 3 জন। একজন রয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি রংপুর 4 থেকে নির্বাচন করছেন এবং সেখানে প্রতিদ্বন্দ্বী আসলে 3 জনের মধ্যে লড়াই হবে। আক্তার হচ্ছেন এনসিপি শাপলাকলি এবং সেখানে বিএনপির প্রার্থী রয়েছেন এমদাদ ভরসা ধানেশিস এবং সেখানে জাতীয় পার্টির যে প্রার্থী মাহবুবুর রহমান তিনি রয়েছেন লাঙ্গলপুর থেকে এবং 3 জনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটা কিন্তু ধারণা করছেন ভোটাররা। এবং সেই হিসাবে কিন্তু আমরা প্রচার প্রচারণায় লক্ষ্য করেছি শাপলাকলির প্রচার প্রচারণা, ধানেশিসের এবং লাঙ্গলের প্রচার প্রচারণাও কিন্তু সেখানে অনেক ব্যস্ত সময় তারা পার করেছেন এবং জনগণের মধ্যে একটু উত্তেজনা ছিল। এবং আমরা আরেকজন হেভিওয়েট প্রার্থী আছেন রংপুর সদর 3 জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং রংপুর 2-এ আরেকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এবং পুরো রংপুর বিভাগে কিন্তু 9 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। পঞ্চগড়ে 2 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন সার্জিস আলম এবং সেখানে নওশাদ জমিরুদ্দিনের ছেলে। এবং লালমনিরহাটে আমরা দেখছি আসাদুল হাবিব দুলু বিএনপির প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন এবং গাইবান্ধায় স্বামী হায়দার পাটোয়ারি রয়েছেন জাতীয় পার্টির সদস্য সচিব। এবং দিনাজপুরে কিন্তু ডাক্তার জাহিদ হাসান রয়েছেন। মোট কিন্তু 9 জন প্রার্থী রংপুর বিভাগে হেভিওয়েট প্রার্থী রয়েছেন এবং ভোটার সংখ্যা 1 কোটির বেশি রয়েছে। এবং এখানে আসলে সীমান্তবর্তী যে জেলা 6টি রয়েছে এবং এই সীমান্তবর্তী জেলাতেও বিজিবির কিন্তু টহল থাকবে এবং বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, বাড়তি নজরদারি কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি কিন্তু সম্পন্ন এবং তারা বলছেন যে একটি সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিতে পারবেন। কণা, শাহিন, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে রংপুরে নারী ভোটার প্রার্থী কিন্তু পুরুষ ভোটারের চেয়ে বেশি এবং আজকে এবার জাতীয় নির্বাচনেও আমরা যদি দেখি যে মোট যে 15 লক্ষ ভোটার সেই ভোটারের মধ্যে কিন্তু নারী পুরুষের সংখ্যাটা কিন্তু একেবারে সমানে সমান বলা যায়। পুরুষ ভোটারের সংখ্যা যেখানে 6,48,000 এবং সেখানে নারী ভোটারও কিন্তু 6,28,000-এর বেশি। অর্থাৎ নারী ভোটাররা এই নির্বাচনে একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, আমাদের সহকর্মী রনি দত্ত আছেন সেখানে। আমি একটু আতিক জানিয়ে রাখি আপনাকে যে চট্টগ্রামে নির্বাচনী আসন 16টি, সেই 16টি আসনে এবং সেই 16টি আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে দেখতে পাচ্ছি যে নির্বাচনী সরঞ্জামগুলো খুব সম্ভবত রনি পাঠানো হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে। একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে, কোথায় অবস্থান করছেন, একটু এই নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে পৌঁছানোর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবেন। তো এই স্টেডিয়ামে আমি যদি একটু পেছনে দেখানোর চেষ্টা করছি, নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো আসলে এখানে যে বুথগুলো করা হয়েছে এখান থেকে বিতরণ করা হবে। অর্থাৎ বিতরণ করার জন্য তারা কিন্তু এই নির্বাচনী সরঞ্জামগুলো এখন এই মুহূর্তে চট্টগ্রাম যে জেলা স্টেডিয়াম সেই জেলা স্টেডিয়ামে আসলে আনা হচ্ছে। এখানে মূলত বিভাগীয় কমিশনারের যে চট্টগ্রাম রিটার্নিং অফিসার 5টি আসনের এখানের যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু আসলে বিতরণ করা হবে। তো সার্বিকভাবে এখনো বিতরণ কার্যক্রম শুরু হয়নি। এর মধ্যে তারা যারা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তারা এসছেন কিছুক্ষণ আগে এবং তারা তাদের যে বুথগুলো রয়েছে এখানে প্রায় 36টির মতো আসলে বুথ করা হয়েছে। সেই 36টি বুথে আসলে বিভিন্ন কেন্দ্রের যেসব নির্বাচনী সরঞ্জাম আছে তারা প্রথমে সেই সরঞ্জামগুলো তারা সেখানে বুঝে নেবেন। বুঝে নেওয়ার পরেই তারপর এখান থেকে কিছুক্ষণ পর অর্থাৎ সেটি হয়তো 9টা থেকে অথবা 10টার মধ্যেই নির্বাচনী যে সরঞ্জামগুলো সেগুলো বিতরণ কার্যক্রম সেটি কিন্তু আসলে শুরু হবে। তো পাশাপাশি আমি একটু চট্টগ্রামের যে সার্বিক অবস্থা সেই বিষয়টি একটু জানিয়ে দিই। চট্টগ্রামের এখন পর্যন্ত আপনি যেটা আমরা জানি যে 16টি আসন রয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিশেষ করে যে প্রচারণা চলেছিল এই কয়েকদিন অর্থাৎ 19 দিনের মতো, সেই প্রচারণার মধ্যে আমরা প্রার্থীরা অনেকটা উৎসবমুখর পরিবেশে প্রচারণা করেছেন। কোথাও কোনো সংখ্যা আমরা এখনো পর্যন্ত দেখিনি এবং কোথাও কোনো সংঘর্ষের ঘটনা সেটাও কিন্তু আমরা আসলে দেখিনি। তো সেক্ষেত্রে বলা চলে অনেকটা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এই বিষয়গুলোতে আরও তৎপর রয়েছে। কারণ বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য যেটি আমাদেরকে জানিয়েছেন তারা ইতিমধ্যেই চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম এই যে মহানগর যে পুলিশ রয়েছে তারা কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তারা সার্বিকভাবে নির্বাচনী যে কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো কিন্তু একেবারেই মনিটরিং করা হচ্ছে এবং সব কিছুই সাজানো হয়ে গেছে। আমরা কালকে
আজকেও আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, তারা কিন্তু সেই বিষয়টা নিশ্চিত করেছেন এবং একই সাথে জেলা প্রশাসনের সাথে আমরা আসলে এই বিষয়গুলো কথা বলেছিলাম। তারা বলছেন তারাও একেবারে প্রস্তুত একদম এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় যেসব কার্যক্রম করা দরকার সেই সব কাজগুলো তারা ইতিমধ্যে শেষ করেছেন এবং ভোট কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার যে চেষ্টা সেটা কিন্তু তারা সম্পূর্ণ করেছেন এবং একই সাথে কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা সেই বিষয়গুলো আসলে মনিটরিং করার জন্য তারা আলাদা করে একটি সেল গঠন করেছেন এবং একই সাথে যে পর্যবেক্ষণ করবেন আসলে সার্বক্ষণিক যে পর্যবেক্ষণ সিসিটিভি ক্যামেরার আওতায় থেকে এবং সার্বক্ষণিক যে পর্যবেক্ষণগুলো রয়েছে সেগুলো আসলে করবেন এবং একই সাথে পুলিশ প্রশাসনে যেটি বলছেন এবারে তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছে, বিশেষ করে তারা সেখানে বডি অন ক্যামেরা রেখেছে পুলিশের প্রশাসনের এবং একই সাথে তারা যেটি বলছেন যে প্রতিটা প্রিজাইডিং অফিসারকে একজন করে আর্মস পুলিশ দিয়ে একজন আর্মস আনসার থাকবেন যাতে তার নিরাপত্তাটা নিশ্চিত করা হয় এবং কেন্দ্র দখলের যে চেষ্টাটি থাকে সেটি কিন্তু আসলে যাতে না হয়। তো আমি একটু তথ্য জানাই, চট্টগ্রাম জেলা যে ভিত্তিক একটু যে তথ্য সেই তথ্যগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই। চট্টগ্রাম জেলা 16টি সংসদীয় আসনে মোট যেই প্রার্থী সে প্রার্থী হয়েছে 115 জন এবং মোট ভোটার হচ্ছে 66,82,517 জন। তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 34,83,877 জন, নারী ভোটার 31,98,570 জন এবং তৃতীয় লিঙ্গের যে ভোটার রয়েছেন সেটি হচ্ছে 70 জন। মোট ভোট কেন্দ্র হচ্ছে 1,965টি এবং ভোট কক্ষ হচ্ছে 12,595টি এবং এই যে ভোটের যে নির্বাচনী যে কার্যক্রম প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে তারা মোট জনবল জেলাতে প্রায় 39,768 জন প্রিজাইডিং অফিসার 39,768 জন থাকবেন, তার মধ্যে প্রিজাইডিং অফিসার থাকবেন 1,965 জন এবং সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন 12,601 জন এবং পোলিং অফিসার থাকবেন 25,202 জন। তো এর একই পাশাপাশি আমরা একটু আঞ্চলিক যে তথ্য সেই আঞ্চলিক তথ্যগুলো একটু জানাই। অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলে যে 5টি জেলা রয়েছে তা সেখানে মোট আসন হচ্ছে 23টি এবং সেখানে মোট ভোটার প্রায় 99,11,312 এবং সেখানে পুরুষ ভোটার 51,69,921 এবং নারী ভোটার 47,41,307 জন। তৃতীয় লিঙ্গের ভোটার সেখানে আছেন 84 জন। মোট যে অঞ্চলগুলো রয়েছে সে অঞ্চলে মোট ভোট কেন্দ্র রয়েছে 3,166টি এবং ভোট কক্ষ রয়েছে 18,977টি এবং এই অঞ্চলেই মোট জনবল কাজ করবে নির্বাচনী জনবল সেটি হচ্ছে 68,017 জন, যার মধ্যে প্রিজাইডিং অফিসার 4,199 জন, সহকারী প্রিজাইডিং অফিসার 21,571 জন এবং পোলিং অফিসার 42,399 জন। একই সাথে আরেকটি বিষয় একটু জানিয়ে দিই, চট্টগ্রাম রেঞ্জ সিএমপি এবং জেলা আপনাকে জানিয়েছিলাম চট্টগ্রাম যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে ভোট কেন্দ্র রয়েছে 1,965টি। পুলিশের তথ্য মতে সেখানে বেশ কিছু কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ যেটি তারা লাল এবং হলুদ চিহ্ন দিয়ে শনাক্ত করেছেন। তার মধ্যে যে 1,965টি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে শহরে পড়েছে অর্থাৎ সিএমপিতে পড়েছে 660টি পড়েছে মহানগরে আর জেলায় পড়েছে 1,358টি। তো সিএমপিতে মহানগরে যেসব ভোট কেন্দ্রগুলো পড়েছে তার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 660টির মধ্যে 312টিকে অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ আসলে তারা হলুদ চিহ্ন দিয়ে আসলে নির্ধারণ করেছে 139টি এবং সাধারণ যে ভোট কেন্দ্র সেটা 146টি এবং জেলা পুলিশের এই 1,358টি অর্থাৎ জেলা বা উপজেলা পর্যায়ে যেসব কেন্দ্রগুলো রয়েছে সেখানে 1,358টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে তারা লাল চিহ্ন দিয়ে অর্থাৎ লাল কেন্দ্রগুলোকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে 344টি এবং একই সাথে ঝুঁকিপূর্ণ তারা নির্ধারণ করেছে যেটি হলুদ চিহ্ন দিয়ে 886টি এবং সাধারণ 328টি। তো সব মিলে এই যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এর পাশাপাশি চট্টগ্রাম রেঞ্জে অর্থাৎ রেঞ্জের যে পুলিশ সেই পুলিশ তারা তাদের যে মোট টোটাল ভোট কেন্দ্র রয়েছে তাদের আওতায় 7,347টি, তার মধ্যে তারা অতি ঝুঁকিপূর্ণ নির্ধারণ করেছে 1,440টি এবং ঝুঁকিপূর্ণ 3,737টি এবং সাধারণ ভোট কেন্দ্র তারা নির্ধারণ করেছে 2,170টি।
তো পুলিশ প্রশাসন যে বিষয়টি বলছে, তারা এই যে এই ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোকে আসলে চিহ্নিত করেছে, সেগুলো নানা ক্ষেত্রে তারা চিহ্নিত করেছে। কিছু তাদের যোগাযোগ ক্ষেত্রে আসলে, আর কিছু প্রার্থীদের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে তারা কিন্তু সেগুলো নির্ধারণ করেছে। তো সেক্ষেত্রে তাদের একটি বিষয় আমাদেরকে রনি, যেটি একটু জানিয়েছেন আপনার কাছে যে, অন্যান্য তারা বিষয় এই সম্পর্কেও জানতে চাই। এই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সারা দেশে আমরা দেখছিলাম যে বাড়তি আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন সেটি সম্পর্কে যেমন জানতে চাই, আরেকটি বিষয় জনসাধারণের মধ্যে, ভোটাররা সহ সাধারণ মানুষের মধ্যে এই ভোট ঘিরে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আতিক, আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যই আসলে আমি দিচ্ছিলাম। তারা যেসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে আসলে নির্ধারণ করেছে, সেখানে তারা তাদের যে পুলিশ সদস্য থেকে শুরু করে এবং পুলিশের পাশাপাশি আরও অন্যান্য যে সদস্যগুলো রয়েছেন, অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু আসলে নিয়োজিত থাকবেন। চট্টগ্রাম জেলা প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসক গতকালকে আমাদেরকে আসলে জানিয়েছেন প্রায় 40,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, আনসার, সেনাবাহিনী এবং বিজিবি এবং অন্যান্য যেসব সংস্থাগুলোর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা কিন্তু আসলে নিয়োজিত থাকবেন। এবং আমরা এর মধ্যেই দেখছি যেসব স্থানগুলো গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু আজকে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নিয়োজিত থাকবেন। এবং তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, কেন্দ্রভিত্তিক যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটাও কিন্তু খুব কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এবং কেন্দ্রের ভেতরে এবং বাইরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ যেসব আইন শৃঙ্খলা বাহিনী তারা মোতায়েন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। থাকবে টহল পুলিশ এবং নজরদারি, এবং কেউ যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা করতে না পারে, ভোটারদের কোনো রকম যাতে কেন্দ্রে আসতে বাধা দিতে না পারে, ভোটাররা কোনোভাবেই ভীতসন্ত্র যাতে হতে না পারে এবং কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে, এই বিষয়গুলোকে তারা আসলে মনিটরিং করবেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা যেটি দেখছি, সেটি আসলে এখন পর্যন্ত আমরা যেটি বলতে পারি সন্তোষজনক। এবং তারা অনেকটা কঠোর ভাবে সব যে কোনো বিশৃঙ্খলা দমন করবেন এবং একইভাবে ভোটারদের সুষ্ঠুভাবে ভোট সেটি যাতে সম্পন্ন হয় সেটি নিশ্চিত করার জন্য যে সব কার্যক্রম তারা গ্রহণ করা দরকার, সেই সব গ্রহণ করবেন বলে আমাদেরকে আসলে তারা নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত আমরা তাদের এই কার্যক্রমটা সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। আর আপনি যেটি জানতে চেয়েছেন, ভোটারদের আসলে ভোটারদের যে একটি উৎসাহ উদ্দীপনা তো অবশ্যই আছে। ভোট একটি উৎসব এবং এই উৎসবে সামিল হতে প্রত্যেকেই চায়। প্রত্যেকেই আমরা গতকালকেই আসলে দেখেছি এই যে এক ধরনের হিড়িক পড়েছিল আসলে মূলত জনগণ যারা আসলে বিভিন্ন জায়গায় থাকে, যে যারা গ্রামে থাকে আর যারা বিভিন্ন গ্রাম থেকে আসলে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জেলা থেকে আসলে থাকে, তো তারা আসলে তাদের যে কর্মস্থল কর্মঘণ্টা শেষ করার পরেই তারা কিন্তু এই চট্টগ্রাম ছেড়ে গেছে এবং তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা আছে। তবে যে বিষয়টি আসলে মূলত দেখার বিষয়, সেটি হচ্ছে প্রত্যেকের কাছে একটি বার্তা তারা আসলে দিয়েছেন, যাতে একটি সুষ্ঠু একটি নির্বাচন যাতে হয়, প্রত্যেকে যাতে একটা সুন্দরভাবে তাদের যে ভোটটি প্রদান করতে পারেন এবং কোনোভাবে যাতে তারা বাধা বিঘ্নের সম্মুখীন না হন এবং কোনো রকম ভয়ভীতি যাতে সম্মুখীন না হন, প্রশাসন যেন নিরপেক্ষ থাকেন, সেই বিষয়টি আসলে তারা প্রত্যাশা করেছেন। তারা যদি এই ধরনের পরিস্থিতি পান, তাহলে কিন্তু তারা ভোট দিতে যাবেন এবং তারা উৎসাহ সহকারে ভোটটি দিবেন, সেটি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে কোথাও যদি বিশৃঙ্খলা হয়, তবে আমরা যেটা অনুমান করছি বা ভোটাররা যেটা বলছেন, যে তারা আসলে এই ধরনের বিশৃঙ্খলা হলে তারা কিন্তু ভোট দিতে সেটি অনুৎসাহিত হবেন এবং সেখানে ভোট কেন্দ্রে তারা আসলে যাবেন না। তো সার্বিকভাবে আমরা প্রত্যাশা করি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারবে এবং তাদের যে পছন্দের প্রার্থী সেটা তারা বাছাই করতে পারবেন নির্বিঘ্নে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। আতিক। জি রনি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী রনি দত্ত চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ভোটের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদেরকে এই ভোট ঘিরে তাদের মধ্যে কি ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে সেটি সম্পর্কে কিন্তু জানাচ্ছিলেন। এবং একই সাথে আতিক কিন্তু স্বচ্ছ ব্যালট বাক্স যেটি আগামীকাল ভোটাররা ভোট দেবেন, সেটি কিন্তু কেন্দ্রগুলোতে পৌঁছে যাচ্ছে এবং ক্রমান্বয়ে নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতির যে সরঞ্জামগুলো আছে সবগুলো ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এতদিন পর্যন্ত একটা আসলে প্রশ্ন ছিল, ভোট কি হবে? আর আজকে এসে দাঁড়িয়ে সবার একটা প্রশ্ন, ভোট কি সুষ্ঠু হবে? এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে আতিক, তাতে আসলে মনেই হচ্ছে যে সুষ্ঠু একটা নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। নির্বাচনের আরও খবর দর্শক আমরা জানবো। আপনারা দেখছেন রেইনবো পেইন্টস প্রেজেন্টস নির্বাচনে বাংলাদেশ।